নেতা মিয়া গোলাম পরোয়ার তিনি জামাতকে এনসিপির বাপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন দেখা যাচ্ছে সেই বাপের কাছেই ভিড়ল এনসিপি এবং অনেক যাওয়ার চেষ্টা করেছে, বিএনপি যাতে নেয় নাই। এখন তারা দেখছেন তারা বিরোধী দল কি হতে পারে, জামাত হতে পারে, তো আমরা জামাতে যাই, জামাত আমাদের প্রোটেকশন দিবে। তিনিও বলছেন যে আমাদের এককভাবে নির্বাচন করারই সিদ্ধান্ত ছিল, কিন্তু হাদি হত্যাকাণ্ড পরিস্থিতি পাল্টে দিয়েছে। তাহের সাহেব নাকি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি তাদেরই লোক, তাদেরই ছেলে, তারাই নাকি নাহিদকে আপনার নানাভাবে নার্সিং করে। 5 তারিখের ঠিক পর থেকে আমরা এই কথা শুনছি যে আধিপত্যবাদ চলছে, পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। মানে হাদি হত্যাকাণ্ডের সাথে এটা সম্পর্ক আবার নতুন করে কি হলো? জুলাই আন্দোলনকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে, যেমনটি হাদির ভাষায় যে 71-এর স্বাধীনতাকে, 71-এর অর্জনকে আওয়ামী লীগ গ্রাস। এই জুলাই আন্দোলনে এরা এক একজন এত টাকা ইনকাম করেছে যে শুনলে নাকি তার এরা নাকি হিসাব করতে তার ঘুম আসে না। হাদি বলেছে মানে দেশে কোনো মানে যাদের কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই, তাদেরকে আপনি ভয় পাচ্ছেন কেন? এরা সবাই ইনকলাব মঞ্চে কিনা আমার সন্দেহ আছে। ইনকলাব মঞ্চ এত বড় সংগঠন না। ইনকলাব মঞ্চ হাদির মৃত্যুর আগ পর্যন্ত ইনকলাব মঞ্চে হাদি ছাড়া আর কাউকে আপনি চিনতেন? আজাদি আজাদি আজাদি, মানে কিসের আজাদি? এখন কোথা থেকে এই যদি সাধারণ মানুষ হাসিনা সরকারের প্রতি ক্ষুব্ধ না হয়ে উঠত, তাহলে কোনো কিছুই ভাই ছড়াতো না। আপনার কন্টিনিউটির উপর বসে সারাদিন একটা পর একটা দিয়াশালাই জ্বালান, আগুন কিন্তু ভাই ধরবে না। আর যদি আপনার পায়ের কাছে অনেকগুলো শুকনো পাতা থাকে, একটা দিয়াশালের কাঠি যথেষ্ট। এদিকে চলে যাচ্ছে এনসিপি জামাতের মধ্যে, আবার জামাত মুক্তিযোদ্ধাদেরকেও নিয়ে আসছে। মেজর আখতারুজ্জামান সাবেক বিএনপি নেতা থেকে এখন বীর বিক্রম অলি আহমেদ। আমি যদি বলি মুক্তিযোদ্ধারা ভিড়ছেন, জামাত তো জামাতের অবস্থায় আছে। তারা হিন্দুদের নিয়ে চলতে শিখেছে, তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে চলতে শিখেছে। এটা এবং ভালো, আমি তো এটা পছন্দ করি। একদা মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নয়, সে রাজাকারও হতে পারে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। জামাত নেতা মিয়া গোলাম পরোয়ারের ভাষায় বাপের সাথে পাল্লা না দিয়ে বরং বাপের ঘরেই ঢুকলো তরুণদের দল এনসিপি। ভারতের 7 সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি দিয়ে হাসনাত আবদুল্লাহ তা না পারলেও জোট গঠনের এই সিদ্ধান্তে নিজেরাই আলাদা হয়েছেন এনসিপিতে থাকা সিস্টাররা। নাহিদ ইসলাম বলছেন, এতদিন এককভাবে নির্বাচন করার কথা বললেও হাদি হত্যাকাণ্ডের পর পরিবর্তন হয়েছে পরিস্থিতি। হাদি হত্যার সাথে জামাত এনসিপি জোট করার সম্পর্ক কি? সদ্য দল ছাড়া সিস্টারদের একজন তাজনুভা জাবিন বলছেন, এটি কৌশল নয়, সুপরিকল্পিত। হাদি হত্যাকাণ্ড থেকে এনসিপি জামাত জোট সবই কি তবে সেই সুপরিকল্পনা বা মেটিকুলাস ডিজাইনের অংশ? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমি অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। শুরু করব যে আমাদের মনে আছে মাসখানেক আগে জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার তিনি জামাতকে এনসিপির বাপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন দেখা যাচ্ছে সেই বাপের কাছেই ভিড়ল এনসিপি এবং খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে একরকমের যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছিলেন 7 সিস্টার্স আলাদা করে দেওয়ার কথা, এখন তার দলের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছেন। ওই একজন সিস্টার, ওই দলের সিস্টারদের মধ্যে একজন সিস্টার তাজনুভা জাবিন, তিনি যে পোস্ট দিয়েছেন সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন এটি কৌশল নয়, এই জোটকে তিনি কৌশল বলছেন না, তিনি বলছেন এটি সুপরিকল্পিত। মানে কেমন পরিকল্পনা আপনার মনে হয়? সেটা কি ওই যে সেই ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মানে এরকমই কি কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে একটা জোট, এই জোট হলো? দেখেন, আপনি আসলে আমরা বাইরে আছি, আমরা বাইরে থেকে অনেক রকম অনেক কিছু ধারণা করতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু তাসনুভা জাবিন উনি তো ওই ঘটনার মধ্যে ছিলেন, ওদের সঙ্গে ছিলেন। সঙ্গে থেকেও ওরা দীর্ঘদিন কিন্তু জিনিসটা বুঝতে পারেননি যে আসলে কি ঘটনা ঘটছে, কেন ঘটছে। এবং ঘটে যাওয়ার পর ওনারা হয়তো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিষয়গুলোকে মিলিয়ে একটা মানে আপনার ধারাবাহিকতা হয়তো টের পেয়েছেন। এবং এই টের পাওয়াটাকে আপনি বাইরে থেকে হয়তো অতটা বুঝবো না, কিন্তু ওনারা বুঝবেন। এবং এটা আমরা অনেক সময় সন্দেহ করেছি, অনেককে বলতে শুনেছি শুরুর দিক থেকে যে এই দলটা হলো জামাতের বি টিম, আবার কেউ বলেছে যে এটা কিংস পার্টি, তারা বলেছে তারা একটা নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা তৈরি করবে। এ ধরনের নানা কথাবার্তা হয়েছে, কিন্তু এদের নিয়ে আসলে সন্দেহটা কম ছিল কেন? মানে কম ছিল বলবো না, মানে সেই সন্দেহগুলো ততটা প্রবল হয়ে দেখা দিতে পারেনি যে কারণে, সেটা হলো
যে তারা কিন্তু আসলেই সেই জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল। তো তাদের প্রতি মানুষের এক ধরনের বিশ্বাস ছিল, এক ধরনের মানে চিন্তা ছিল যে আর যাই হোক মানে আপনার মানে মানুষের সঙ্গে তারা প্রতারণা করবে না। কিন্তু তারা দেখা যাচ্ছে তারা নিজের দলের লোকজনই তাদেরকে প্রতারক হিসেবে চিহ্নিত করছে। এবং দেখেন আপনি তাসনুভা জামিল কিন্তু আরেকটা করেছেন, খুব ইন্টারেস্টিং কথা, যে পুরো বিষয়টাকে এরা ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে যার পর তারা যারা নাকি প্রতিবাদ করছে, যারা নাকি স্বতন্ত্র নির্বাচন করতে চাচ্ছে, তারা সেটাও পারছে না। স্বতন্ত্র নির্বাচন করার সুযোগটা তারা নষ্ট করে দিয়েছে। কারণ মানে আপনার আজকে ছিল শেষ দিন, তো একদিনে তো স্বতন্ত্র নির্বাচন করতে গেলে মোট ভোটারের 1% ভোটারের স্বাক্ষর লাগে, তো এটা কঠিন কাজ। তো এটাও তারা কিন্তু সন্দেহ করছে। এবং অনেক কিছু আমরা দেখাবে এর মধ্যে, যে এর মধ্যে আপনার সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে দেখলাম যে আজকে আবার ওই দলে জয়েন করলো, এতদিন কিন্তু জয়েন করেনি। এতদিন সে বলে এসেছে সে ঢাকা 10 থেকে নির্বাচন করবে, এবার সেটাও সে করছে না। তো এগুলো অনেক কিছু ঘটনা আছে যেগুলো দেখে ঠিক বোঝা যাচ্ছে না এই দলটা আসলে কি দল হিসেবে গড়ে উঠতে কখনো চেয়েছিল কিনা। আমার কাছে এখন তো মনে হচ্ছে তারা দল হতেই চায়নি, তারা বরঞ্চ ওই একটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে এতদিন দলের মতো অভিনয় করে গেছে। তো দেখা যাক কি হয়। তারা এখনো তো তারা দলে আছে। তারা বলছে তারা একটা জোটে গিয়েছে, তারা তো জামাতের সঙ্গে যায় নাকি, জোটে গিয়েছে। জোটে যাওয়া, জামাতের সঙ্গে যাওয়া অনেকে সমর্থক ভাবছেন। এই যে মানে কৌশল বা তারা যা করছেন, এটা কি আসলে এরকম যে মানে ঠিক সময়ের একটা রিয়াকশন, এই সময় করা দরকার তাই যা মানে যা সামনে আসছে যেটা যা মনে হচ্ছে তা করছেন, নাকি আসলে আপনার কাছেও মনে হয় যেটি তাসনুভা জাবিন বলছেন এটি আসলে কৌশল না, এটি পরিকল্পিত, সুপরিকল্পিত, মানে এটা কি খুব আগে থেকেই পরিকল্পনা যে এরকমটা জায়গায় এসেই ঠেকবে এরকম মনে হচ্ছে, নাকি মানে আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা আগে থেকে পরিকল্পনা, এটা আমার কাছে মনে হয়। তারা নানা ধরনের নাটক কিন্তু করেছে। কিন্তু ওই যে আপনার মিয়া গোলাম পরোয়ার যে কথা বলেছেন যে বাবার সঙ্গে সম্পর্ক, দেখেন এখানে বাবা কথাটা বললেন কেন। আমি এর মাঝখানে আরেকটা মাঝখানে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিও ডাক্তার শাখাওয়াত সায়ন্ত, ওনার একটা ভিডিও আমি দেখলাম যে উনি আপনার এক ধরনের স্মৃতিচারণ করছিলেন যে উনি যখন জেলে গিয়েছিলেন তখন সেখানে জামাতের শীর্ষ নেতাদের মধ্যে একজন সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ তাহের, তার সঙ্গে ডাক্তার তাহের, তার সঙ্গে দেখা হয়েছে। এবং ওখানে নাকি তাহের সাহেব শাখাওয়াত সায়ন্তকে বলেছেন, মানে শান্ত সাহেবের ভাষায়, যে উনি নিজেও ডাক্তার, তাহের সাহেবও ডাক্তার, এই জন্য তার সঙ্গে একটা আলাদা একটা ম্যাচিং হচ্ছিল। এবং সেখানে তাহের সাহেব নাকি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি তাদেরই লোক, তাদেরই ছেলে, তারাই নাকি নাহিদকে আপনার নানাভাবে নার্সিং করে এই জায়গায় এনেছে, এগুলো তারা বলছিলেন। এইটা শাখাওয়াত সাহেব, এটা কিন্তু কয়েকদিন আগে, এত মানে এই ঘটনার পরে ঘটনা তা না, আগে আগে উনি বলেছিলেন। তো এখন তো এগুলো মিলে যায় আসলে, মানে আগে তো মিলেনি কিন্তু এখন তো মিলে যাচ্ছে যে তারাই তো কাজগুলি করলো। তো আমি কিন্তু বলছি না যে জামাত হওয়াটা কোনো অপরাধ, এটা জামাত একটা পলিটিক্যাল পার্টি, এটা তো থাকতেই পারে। জামাতকে পলিটিক্যাল পার্টি হিসেবে অপরাধ আমি বলবো না, আমি বলবো যে এটা একটা পলিটিক্যাল পার্টি, তাদের আলাদা একটা আদর্শ আছে, সে আদর্শ আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেটা অন্য হিসাব, বাট তারা থাকবে। জাতীয় পার্টি একটা পার্টি, বিএনপি একটা পার্টি, আমি আওয়ামী লীগও একটা পার্টি মনে করি, তারাও একটা পার্টি। সবাই যার যার অবস্থানে থাকবে, যার যার রাজনীতি করবে। কিন্তু অন্য একটা রাজনৈতিক দলের নাম নিয়ে আরেকটা দলের পারপাস সার্ভ করা, এটা আমার কাছে পছন্দ। এটাকে আমার কাছে এক ধরনের মানে ইসলামের ভাষায় বলে কিন্তু যে নিজের আসল পরিচয়কে গোপন করে আরেকটা পরিচয়ে পরিচিত হওয়া, এটাকে ইসলামের ভাষায় কিন্তু মুনাফিক বলে। তো এবং এটাও বলা হয় যে মুনাফিক নাকি কাফেরের চেয়েও খারাপ। তো এখন এটা আমার কাছে ওরকম মনে হচ্ছে যে তারা কি তাহলে নিজের পরিচয়টাকে অন্য একটা পরিচয়ের আড়ালে থেকে, যেটা আমরা এই আন্দোলনের সময় শুনেছি যে অনেক ছাত্রলীগের পরিচয় শিবিরটা ছিল, পরে তারা বলতে নাকি গুপ্ত শিবির, ওরকম গুপ্ত আর কোন কোন জায়গায় আছে আমি জানি না, কিন্তু এটাও আমার কাছে এক ধরনের গুপ্ত রাজনীতি মনে হয়েছে যে না, তারা আরেকজনের পারপাস সার্ভ করছে,
এই গুপ্ত রাজনীতির মানে কথাটাই আমি আরেকটা জায়গায় একটু প্রশ্ন করতে চাইবো, কিন্তু তার মানে এরকম যে ছেলে দিন শেষে সে বাপের ইন্টারেস্টই সার্ভ করছে। এই নাহিদ ইসলাম তিনি মানে সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন তিনিও বলছেন যে আমাদের এককভাবে নির্বাচন করারই সিদ্ধান্ত ছিল, কিন্তু হাদি হত্যাকাণ্ড পরিস্থিতি পাল্টে দিয়েছে। হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বুঝতে পারছেন যে আধিপত্যবাদীরা এখনো কার্যকর হয়েছে, পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেদিন হাদির গুলি লেগেছে, কাল আপনার গায়ে লাগবে, আমার গায়ে লাগবে। আধিপত্যবাদী শক্তি গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন। কিন্তু এই যে আধিপত্যবাদ, এই যে মানে পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে নির্বাচন, এগুলো তো হাদি হত্যাকাণ্ডের পর থেকে আমরা শুনছি না, এগুলো সেই গণ অভ্যুত্থানের পর থেকেই, মানে 5 তারিখের ঠিক পর থেকেই আমরা এই কথা শুনছি যে আধিপত্যবাদ চলছে, পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। মানে হাদি হত্যাকাণ্ডের সাথে এটা সম্পর্ক আবার নতুন করে কি হলো, নাকি হাদি হত্যাকাণ্ড কোনো মেটিকুলাস ডিজাইন? এটা সম্পূর্ণ একটা খোঁড়া অজুহাত আমার কাছে মনে হয়। এই কারণে এখানে কয়েকটা পয়েন্ট। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কি সম্পর্ক, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আধিপত্যবাদের কি সম্পর্ক আমি বুঝতে পারি না। হাদি যাদের বিরুদ্ধে বলতো, হাদি কার কার বিরুদ্ধে বলতো? হাদি ভারতীয় মানে যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে বলতো, ঠিক আছে, সেই বিবেচনায় ভারতীয় আধিপত্যবাদের যারা সমর্থক তারা হাদিকে হত্যা করতে পারে, এটাই মেনে নিলাম। আবার দেখেন, হাদিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাদি যখন আহত গুলি খেয়েছে, তখন তাকে যে রিক্সায় চড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু কেউ একজন একটা লাইভ করছিল, এবং লাইভ করতে করতে উনি তখন বলছিলেন যে ঢাকা 8-এ নির্বাচন করতে চেয়েছিল বলে হাদিকে আজকে মরতে হচ্ছে। কথাটা খেয়াল করেন, আপনি দুটো জিনিস এখানে দেখেন। যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তখন একজন লোকের কি লাইভ করার মতো মানসিকতা থাকতে পারে? ছিল। এবং সে একই কথা বারবার বলছিল যে ঢাকা 8-এ নির্বাচন করার অপরাধে তাকে হত্যা করা হয়। তার মানে সে পুরো হত্যার দায়টা চাপাচ্ছে ঢাকা 8-এর অন্য কোনো প্রার্থী, অথবা হাদি ঢাকা 8-এর নির্বাচনে অংশ নিলে যার ক্ষতি হতে পারে তার দিকে চাপাচ্ছে। সেই হিসাবে আপনি ধরে নিতে পারেন মির্জা আব্বাসের দিকে। এটাও গেল একটা দিক দিয়ে। আবার আরেকটা দিক দিয়ে, হাদি আর কার বিরুদ্ধে বলেছিল? হাদি তো এনসিপির বিরুদ্ধে কথা বলেছে, স্পষ্টভাবে বলেছে এনসিপির বিরুদ্ধে, বলেছে যে এনসিপি কে সে তারপর সে বলতেছে এদের মূল অপরাধটা হলো যে এরা জুলাই আন্দোলনকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে। যেমনটি হাদির ভাষায় যে 71-এর স্বাধীনতাকে, 71-এর অর্জনকে আওয়ামী লীগ গ্রাস করার চেষ্টা করেছিল। তো এবং সে তারপরে এটাও বলেছিল এই জুলাই আন্দোলনে এরা এক একজন এত টাকা ইনকাম করেছে যে শুনলে নাকি এরা নাকি হিসাব করতে তাদের ঘুম আসে না, হাদি বলেছে। আচ্ছা, হাদি আরেকটা কাকে বলেছে, এই যে মব, এই মবের ব্যাপারে হাদির একটা বক্তব্য ছিল, বলেছিল প্রথম আলোর সামনে যে আপনার ওই যে একবার জিয়াফত খেতে গিয়েছিল কিছু লোক তৌহিদি জনতার নাম নিয়ে, তাদের সম্বন্ধে হাদি সমালোচনা করেছিল, বলেছিল আপনি ওখানে যে দাঁড়ায় আছেন কেন? আপনি যদি প্রথম আলো পলিসি পছন্দ না হয় আপনি 10টা প্রথম আলো তৈরি করেন, ওখানে আপনি দাঁড়ায় দাঁড়িয়ে কি করেন? তাহলে এখন দেখেন হাদি যার যার বিরুদ্ধে বলেছে, হাদির মৃত্যুর জন্য তো আমরা সবাইকে দায়ী করতে পারি। আপনি যদি মনে করেন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছে, তাহলে আধিপত্যবাদ হাদিকে মারতে পারে। আবার হাদিকে যে নিয়ে গেল, যে লোকটা যে লাইভ করলো, তার কথা যদি সত্য ধরি, তাহলে হাদি নির্বাচন করে যার যার ক্ষতি হয়েছে তারা হাদিকে মারতে পারে। আবার হাদি এনসিপির বিরুদ্ধে বলেছে, এনসিপির দুর্নীতির বিরুদ্ধে বলেছে, এনসিপির আপনার জুলাই আন্দোলনকে গ্রাস করা, আত্মসাৎ করার বিরুদ্ধে বলেছে, তাহলে তো আমি এটাও ভাবতে পারি যে এরাও হাদির মৃত্যুর জন্য দায়ী হতে পারে, তাই নাকি? আবার ওই যে তথাকথিত তৌহিদি জনতা, তাদের বিরুদ্ধে হাদি বলেছে, তারাও তো হাদির মৃত্যুর জন্য দায়ী হতে পারে। এখন কোনটা কে দায়ী এই জিনিসটা আপনি এখন উদ্ঘাটিত করেন না। তার মানে কি এটা হতে পারে জনাব মাসুদ কামাল? আমরা তো আসলে বলে ফেলতে পারি না, সবই হতে পারে। মানে হাদি হত্যাকাণ্ড যে আসলে শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ, মানে তাজনুভা জাবিনের ওই সাজানো পরিকল্পিত এইখান থেকে সেই ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মানে একসাথে এক সূত্রে গাঁথলে হাদি হত্যাকাণ্ডও কি একরকম মেটিকুলাস ডিজাইনের মধ্যে থাকতে পারে? হতে পারে যে হাদির হত্যাকাণ্ড ঘটবে, তারপর আমরা এগুলো বলবো, আমরা বলে একটা পদক্ষেপ নিব, আমরা এক জায়গায় যাবো, যে ওটাকে জাস্টিফাই করার জন্য আবার হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করবো, হতে পারে। এখন তো ভাই শুনেন, বলে না যে গরু চুরি হয়ে গেলে সবই সব দেহের মধ্যে পড়ে, তখন নাকি বউকে লোকে মা ডাকে, এতই মাথা খারাপ হয়ে যায়। এখন আমাদের তো মাথা খারাপ হয়ে গেছে ভাই, যে আমরা দেখতেছি হাদির হত্যাকাণ্ডের জন্য এখন এই মানে পত্রিকা অফিস পড়াইতে হবে, পত্রিকা অফিস পড়াইলে হাদির হত্যাকাণ্ড জাস্টিফাই হবে, হাদির আত্মার শান্তি পাবে, তাহলে এইগুলি বলার চেষ্টা করে। এখন এটা যদি বলে যে হাদির হত্যাকাণ্ডের জন্য আমার এখন জামাতের সঙ্গে যে জোট করতে হবে, যদি কেউ বলে সে বলতে পারে, তার ব্যাপার, কিন্তু
এটাকে কিন্তু লজিক্যাল মনে হয় না রে ভাই। হুম হুম আবার আধিপত্যবাদ, ঠিক আছে, জামাতের সঙ্গে জয়েন করলে আধিপত্যবাদ কমবে। অনেকে তো এমনও বলে যে যাদের আধিপত্যবাদের কথা বলা হচ্ছে তারাই চাচ্ছে যে জামাত শক্তিশালী হোক। আমরা তো এরকম থিওরিও শুনি। কারণ আমরা হলো কি জানেন, আমরা বোকাশোকা মানুষ ভাই, আমরা তো বুঝি না তো। এসব মধ্যে এক একটা থিওরি শুনি আর ভাবি আহা হলে হতেও পারে, হুম এটাও হতে পারে, ওটাও হতে পারে। হুম কেউ কেউ বলে জামাতকে নাকি ইন্ডিয়ায় প্যাট্রোনাইজ করতেছে, যে আমাদের এখানে থাকার জন্য, জামাত থাকলে নাকি বিজেপির লাভ হবে, এই থিওরি আমরা শুনি। আবার অনেকে বলে জামাত থাকলে নাকি আমেরিকার লাভ হবে। সবাই এখানে জামাত চায়, এনসিপিও চায়। এনসিপি কেন চায়, কিভাবে চায় ভাই বলতে পারবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এনসিপির যে চারিত্রিক বৈশিষ্ট্য, এনসিপির যে রাজনীতির কথা তারা এতদিন বলেছে, তার সঙ্গে জামাতের জোটে তাদের যাওয়ার ব্যাপারটা আসলে জাস্টিফাইড মনে হয় না আমার কাছে। হুম এখানে আরেকটা কারণ থাকতে পারে, যে কারণটার কথা এনসিপি লোকজন কেউ কেউ বলেছে, আমি শুনেছি। তারা বলেছে তাদের একটা নিরাপত্তার ব্যাপারে বলেছে। তাদের বক্তব্যটা হলো যে যদি একটা নতুন সরকার আসে, যে সরকারই আসুক, তখন এই সরকারের আমলে তারা যে সিকিউরিটিটা পাচ্ছে, তখন হয়তো এই সিকিউরিটি তারা পাবে না। না পেলে তারা মনে করে যে তাদের জীবন নিরাপত্তাহীন হতে পারে, এই তারা মনে করে। এই মনে করার থেকে তারা মনে করেছে হয় সরকারি দল নয় বিরোধী দল, এই দুই দলের কোনো এক দলে তাদের থাকা উচিত। তো সরকারি দল বিএনপি অনেক যাওয়ার চেষ্টা করেছে, বিএনপি তাদের নেয় নাই। এখন তারা দেখতে তাদের বিরোধী দল কে হতে পারে, জামাত হতে পারে। তো আমরা জামাতে যাই, জামাত আমাদের প্রোটেকশন দিবে, এইটাকে থিওরি তারা দিচ্ছে। আমার কথা হলো কি, আপনি জুলাই আন্দোলনের সামনে সারির লোক, সকল লোক, দেশের সকল মানুষ আপনাকে ভালোবাসার কথা। যদি সেই ভালোবাসা থাকে, পতিত যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদেরকে আপনি নিষিদ্ধ করছেন, যাদের কোনো মানে দেশে কোনো মানে যাদের কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই, তাদেরকে আপনি ভয় পাচ্ছেন কেন? তার মানে হলো আপনারা আসলে জনগণের হৃদয় জয় করতে পারেন নাই। আপনারা জুলাই আন্দোলনের পর নিজেরা এত বেশি দুর্নীতিতে, এত বেশি অপকর্মে জড়িয়ে গেছেন যে আপনারা মনে করেন যে আপনারা আপনাদের স্বাভাবিক যেটি জীবনযাপন আসলে হাদিও বলেছিলেন বলে আপনি উল্লেখ করছিলেন। কিন্তু হাদি হত্যাকাণ্ডের ওই যে একটা কথা বললেন আপনি, যে একজন লাইভ করছিলেন, হ্যাঁ, যে নির্বাচন করতে চেয়েছিলেন বলেই তাকে আজকে মরতে হলো। মানে এই যে তার সাথে, হত্যাকারীর সাথে দেখা যাচ্ছে ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগের একটা সম্পর্ক, শুটার ফয়সাল, তিনি সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু তিনি হাদির ঘনিষ্ঠ। হাদির সাথে একদম তার পাশে বসে কথা বলছেন, আড্ডায় একসাথে বলছেন, প্রচারণা একসাথে করছেন। কতগুলো ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে তার সাথে ঘনিষ্ঠতা, মানে একরকম ডান হাত হয়ে উঠেছিলেন। অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু হাদির সাথে যারা ঘনিষ্ঠ, ওই আড্ডায় যারা আছেন, তাদেরকে কি, মানে আপনি কি জানেন এরকম কিছু হয়েছে যে এত ঘনিষ্ঠ কিভাবে হয়ে গেলেন? সেই যে গুপ্তর কথা আপনি বলছিলেন, যে গুপ্ত মোনাফিকের রাজনীতি করেছে এতদিন, এরকম মোনাফিকি কেউ কি মানে আগে ছাত্রলীগে ছিল, আসলে তারা শিবির, বা আগে তারা আসলে গুপ্ত ছাত্রলীগ, কেমন মুনাফিক তারা ওর মাধ্যমে এসে ঢুকলো, ঘনিষ্ঠজনের কাছ থেকে কি তাদের কি কোনো জেরার মুখে নেওয়া হচ্ছে বলে জানেন? আমি এখনো জানি না, আমি জানি না। তবে পুলিশের তদন্ত তৎপরতা, তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমি সব জানবো এমনটা আমি মনে করি না, হয়তো পরে জানতে পারবো। না, কিন্তু আমি একটা জিনিস শুনেছি, হ্যাঁ বলেন বলেন প্লিজ। আমি একটা জিনিস শুনেছি যে হাদির আপনার গুলিবিদ্ধ হওয়ার পর বেশ কিছু সময়, বেশ একটা লম্বা সময় হাদির ব্যবহৃত মোবাইলটা নাকি পাওয়া যাচ্ছিল না। এবং সেই মোবাইলে কি ছিল না ছিল, উনি কার কার সঙ্গে কথা বলেছিলেন, নিশ্চয়ই এই লোক তার এখানে ঢুকেছে, কারো কারো রেফারেন্সে ঢুকেছে, কে তাকে কার রেফারেন্সে ঢুকলো, কে তাকে পাঠালো, এগুলো হয়তো সেই মোবাইলটা পেলে হয়তো মানে তদন্তকারী অফিসাররা তৎক্ষণিক জানতে পারতো। মানে আমার কাছে তারা অবাক এই লাগে, পর্যন্ত মোবাইল পেয়েছে কেন কি পেতে পায় না হবে? আমি জানি না। ধরেন আশপাশের তো ঘনিষ্ঠ, মোবাইল তো একটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আশেপাশে যারা ঘনিষ্ঠ, যারা একসাথে আড্ডায় বসছে, তারা পরস্পরকে চেনেন নিশ্চয়ই। আমাদের কালচারটা এরকমই, একসাথে আড্ডায় বসলে পরস্পরকে আমরা চিনি। তো একসাথে বসছেন, একসাথে কথা বলছেন, আশপাশের মানুষগুলো জানবেন না যে তিনি কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন? একদম উড়ে এসে জুড়ে বসে কেউ নিশ্চয়ই জানে, এবং এগুলো জানার মাধ্যমে হয়তো পুলিশ কিছু জানতেও পেরেছে কিনা আমি জানি না। আমি এটা নিয়ে ডিটেল কারোর সঙ্গে আলাপ করিনি, এবং আমি কোনো পত্র পত্রিকাতে এর সংক্রান্ত কোনো রিপোর্ট দেখিনি। কাজে আমি আসলে বলতে গেলে এটা সম্বন্ধে মন্তব্য করতে পারবো না। তবে আমার মনে হয় এটা তেমন কোনো জটিল মামলা যে মামলার রহস্য উন্মোচন হবেই না, তাও না। এটা রহস্য উন্মোচন করা খুব একটা জটিলতা হয়তো বা নেই। কিন্তু হয় কি, আমি আপনাকে একটা কথা বলি, কতগুলি বিষয় হয়ে যায়, মানে একটা পাবলিক মানে আপনার ডিমান্ড তৈরি হয়ে যায়, অথবা একটা ডিমান্ড তৈরি করা হয় অনেক সময়। যখন একটা পাবলিক ডিমান্ড তৈরি হয়ে যায়,
তখন যদি অন্য কোনো কিছু তথ্য যদি পেয়েও যায় পুলিশ, তখন পুলিশ সেটাকে প্রকাশ করতে এক ধরনের দ্বিধান্বিত হয়। তারা মনে করে যেমন সবাই ইঙ্গিত করতেছে যে এটা হলো আধিপত্যবাদী শক্তি। এখন দেখা গেল আধিপত্যবাদী শক্তি না, এটা হয়তো কোনো ব্যক্তিগত রেশারেশি ছিল, হতে পারে, কিন্তু তখন পুলিশ কিন্তু এটা বলতে পারবে না কিছু। যখন আপনি একটা একটা আপনার ধরেন আপনার আরেক ধরনের ট্রায়াল হয়ে যায়, মব ট্রায়াল হয়ে যায়, মানে এখন যেটা হচ্ছে সেটা কি, যে আপনার শাহবাগে ইনকিলাব মঞ্চের লোকজন বসে গেছে, এরা সবাই ইনকিলাব মঞ্চে কিনা আমার সন্দেহ আছে। ইনকিলাব মঞ্চে এত বড় সংগঠন না। ইনকিলাব মঞ্চ হাদির মৃত্যুর আগ পর্যন্ত ইনকিলাব মঞ্চে হাদি ছাড়া আর কাউকে আপনি চিনতেন? আমরা চিনতাম না তো ভাই, এটা এত বড় সংগঠন না। কিন্তু তাহলে এত লোক আসলো কোথেকে? আমি যদি বলি কেউ লোক সাপ্লাই দিচ্ছে, কেউ হয়তো বলতে চাচ্ছে যে এই জিনিসটা টিকে থাকুক, হতে পারে, যদি হয়। এখন যদি এরা বলে হাজির মৃত্যু সত্ত্বেও, ওরা যে দাবিটা করছে ওখানে বসে, আপনি ওই দাবির বাইরে তো পুলিশের পক্ষে যাওয়া কঠিন। পুলিশ যদি দাবির বাইরে অন্য কিছু বলতে চায়, তাহলে তো পুলিশের উপর আরেকটা চাপ আসবে যে তুমি এই মামলাটাকে অন্যদিকে ঘোরাতে চাচ্ছ। এখন তারা যে লাইনে চাচ্ছে, পুলিশকে ওই লাইনে তদন্ত করতে হবে অথবা চুপ করে থাকতে হবে। আপনি কি করবেন? এই জন্য হয় কি, পুলিশ তদন্ত করছে, আপনি একটা সমস্যা বেঁধে দিয়েছেন যে 35 দিনের মধ্যে অথবা 45 দিনের মধ্যে বিচার করতে হবে, মানে আসামি ধরতে হবে না, বিচার করতে হবে। তো আপনি এখনো আসামিও ধরতে পারেন না, কে আসামি তাও জানেন না। যার নাম দেখানো হচ্ছে, যাকে দেখানো হচ্ছে যে এই লোকটাই করছে, ফয়সাল নাকি যার নাম, ওই লোকটাই যে করছে তার কি গ্যারান্টি আছে? অথবা ওই লোকটা তো পেইড হতে পারে, ও তো হয়তো মানে কোন কন্ট্যাক্ট কিলার হতে পারে। যদি কন্ট্যাক্ট কিলার তাকে ধরে আমার লাগবে, আমার তো লাগবে কন্ট্যাক্ট কে দিয়েছে তাকে। এগুলো তো অনেক দূর ব্যাপার। আপনি এখনই বলছেন যে 45 দিনের মধ্যে তোমাকে বিচার করতে হবে, তো বিচার করেন 45 দিনের মধ্যে। আপনি একটাকে বলির পাঠা ধরে এনে কিছু করে দিলেন, যেমন জজ মিয়া ঘটনার মতো দ্রুত বিচার, যেমন জজ মিয়া। এটা তো ওভাবে হয় না রে ভাই, আপনাকে তো সময় দিতে হবে। আপনাকে তাহলে একটু বলেন তো যে এটা কি মানে বিচারের জন্যই আসলে এত এই মানে আন্দোলন? শুধু তো শাহবাগে না, বিভাগীয় শহরে অবরোধ তারা ডেকেছে, সর্বাত্মক অবরোধ তারা কর্মসূচি ডাকছে, এরকম কি যেন দেখছিলাম আমি খবরে, বিভাগীয় শহরে। তো এগুলো কি আসলে হ্যাঁ বিচারের দাবিতে নাকি পেছনে অন্য কিছু? আমি বলি, আপনি বিচারের দাবিটা কিন্তু অন্যায়, বিচারের দাবি থাকতেই পারে, থাকাই উচিত। এবং হাদি এমন একটা ক্যারেক্টার, তার জন্য বিচারের জন্য সবাই মাঠে নামবে, এটাই স্বাভাবিক, এতে আমি কোনো অন্যায় দেখি না। কিন্তু আমার কথা হলো কি, যে বিচারকে যদি আপনি বলে দেন কি করতে হবে, আপনি যদি নির্দিষ্ট করে বলে দেন যে ওই মারছে, আমি জানি ও মারছে, আপনি কি করে জানলেন? যখন তারা বলে ও মারছে, আপনি কি করে জানলেন? আপনি কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছেন, তাও স্পষ্ট না, এটাও কিন্তু খুব যে স্পষ্ট তাও না, তারপরে মানলাম। কিন্তু এটা কে মারিয়েছে? দেখেন, আমি প্রথমত এর জন্য দায়ী করবো গভর্নমেন্ট। কিভাবে দায়ী করবো সেটা বলি আপনাকে। আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি সে ইন্ডিয়া চলে গেছে, আমি ধরে নিচ্ছি কোন একটা সীমান্ত দিয়ে গেছে। সে কোন সীমান্ত দিয়ে গেছে কেউ জানে না। আচ্ছা, ঢাকা থেকে যদি আপনি যে কোনো সীমান্ত যেতে চান, 6-7 ঘন্টা সময় তো লাগবে না? সে তো ঢাকা থেকে হেলিকপ্টারে করে যাবে না, সে গাড়িতে গেছে। হাদির মধ্যে একটা লোক গুলি খাওয়ার পর সঙ্গে সঙ্গে কেন সমস্ত সীমান্ত এবং ঢাকা থেকে বের হওয়ার সমস্ত চেকপোস্ট কেন সিল করে দেওয়া হলো না? কেন দেওয়া হলো না বলেন আপনি? সরকার এটা সিল করে দিতে কতক্ষণ সময় লাগতো? এই ধরনের বড় ঘটনা ঘটিয়ে লোকজন সাধারণত সীমান্ত পার হয়ে যেতে চায়, এটাই স্বাভাবিক। তাৎক্ষণিক ভাবে সমস্ত চেকপোস্ট দিয়ে কেন এটাকে সিল করে দেওয়া হলো না? যদি গভর্নমেন্ট দিত তাহলে তো সমস্যা হতো না, কেন দিল না গভর্নমেন্টের নিশ্চয়ই এক ধরনের মনে করি হয় ভুল অথবা আস্কারা, আমি জানি না কি। তাহলে এই ভুলটা গভর্নমেন্ট করলো কেন? আবার দ্বিতীয়ত, নিজে গিয়েছেন দেশের বাইরে, তারই বা গ্যারান্টি কি? কেউ দেখে নাই? মেঘালয় পুলিশ বলেছে তাদের এখানে কেউ আসেনি, বলে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে আমরা কিন্তু অন্ধকারে একটা সুই খুঁজতেছি, ঘরের একটা সুই পড়ে গেছে, প্রথম কাজ আমি বাতি বিষয় নিভিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি বলছি কেন সুই পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি সুইটা খুঁজে বের করো। তো লাইট জ্বালান, লাইট জ্বালালে পরে ঢের দিয়ে লাইট ভাঙিয়ে ফেলান, তাহলে কেমন হবে ভাই? কাজে এরা যেটা করতেছে, মানুষের তদন্তকারী অফিসার যারা আছে, কর্মকর্তা যারা আছে, পুলিশ যারা, আমি কিন্তু পুলিশের উপরে অত্যন্ত আস্থাশীল ব্যক্তি একজন। আমি মনে করি আমাদের পুলিশকে বাধা না দিলে তারা অনেক কাজ করতে পারে। আপনার মনে আছে মোহাম্মদপুরে এক বাড়িতে একটা কাজের মহিলা, সে মা মেয়েকে দুজনকে মারলো, সেই মহিলার নাম কেউ জানে না, ছদ্ম নাম দিয়ে আসছে,
ওই মহিলার চেহারা কেউ দেখে নাই, ওই মহিলার কোনো ছবি নাই, কিছু তো নাই। দুদিনের মাথায় ওই মহিলাকে ধরে ফেলেছে। পুলিশ তো ধরছে রে ভাই, কেমনে ধরলো বলেন? তো বাংলাদেশে পুলিশ চাইলে পান, কিন্তু অনেক কিন্তু সময় চাইলে তাকে কি সবও চাইতে পারে? দেওয়া হয় না। এটাই একটা কথা। চায় কিনা এবং চাইলে কি সবও পারে কিনা, মানে অনেক কিছুই পারে তাই বলে সব কি পারে কিনা, কিন্তু পুলিশের না, তো একটা আমি তা অগ্রগতিও বলছি না, আছে। কিন্তু আমাকে ধরে চাইতে দেওয়া হচ্ছে কিনা। অনেক সময় চায় যে তোমার চাওয়ার দরকার নাই, হুম তুমি থাকো চুপচাপ, আমি ততক্ষণ আন্দোলনটা করে নেই। হুম হুম। অনেক কিছু আছে রে ভাই, জি, আমি এটাই বেশি জিজ্ঞাসা আর কি করছিলাম, বলবো। এই যে এই আন্দোলন, এটার পুরো মানে কারণ কি আসলে বিচারের দাবি? যদি তাই হয়, বিচার তো একটু কম এগোচ্ছে, মানে তদন্ত, যেমন ধরেন ডিএমপি কমিশনার তাদেরকে সাথে নিয়ে বলছেন, সাংবাদিকদের সামনে বলছেন কি কি অগ্রগতি হয়েছে, যে 10 জনের মতো 10 জন গ্রেপ্তার হয়েছে, কি কি উদ্ধার করা গেছে। বলা হচ্ছে যে 7 জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ নির্ভুল তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তাহলে তো একরকম হচ্ছে, মানে আগাচ্ছে তো। তাহলে একদম অত অবরোধ করে সব কিছু করে এটার আসলে আর কোনো উদ্দেশ্য আপনি মনে হয় যে মানে এর পেছনে আরো কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? হতে পারে। আমি তো আগেই বলেছি যে ইনকিলাব মঞ্চের জনবল এত বেশি না, এখানে সবাই ইনকিলাব মঞ্চের লোক আমি তাও মনে করি না। অনেকে আসতে পারে এখানে, অনেকে লোক সাপ্লাই দিতে পারে। বাংলাদেশে অনেক আন্দোলন এরকম ভাবে হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। কাজে অনেক কিছু হতে পারে, দেখা যাক সামনে দিন। এখন এই যে কিছু অনেক কিছু হতে পারে, যদিও আমরা একদম ঢিলি ছুটছি, তবুও আসলে মানে কি উদ্দেশ্যে হতে পারে, কি উদ্দেশ্যে হতে পারে, সেটা কি তার কি কোনো ধারণা করতে পারেন? মানে কি চায়? হতে পারে সরকারের উপর চাপ, হতে পারে নির্বাচন পিছিয়ে দেওয়া, হতে পারে সামনে একটা দাবি আসতে পারে যে হাজির মৃত্যু বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এরকম দাবি আসতে পারে সামনে। এসেও ছিল, বলাও হয়েছে হাদির হত্যাকাণ্ডের পরপর। বলেছে, তাহলে বললো, তাহলে তার মানে তারা আমার চেয়ে অনেক মানে আছে, অ্যাডভান্স আছে, তারা আমার চেয়ে অনেক এগিয়ে আছে, আমি পিছিয়ে। হ্যাঁ, এবং এই যে মানে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন হচ্ছে বা বিক্ষোভ হচ্ছে শাহবাগ সহ বিভিন্ন জায়গায়, দেখলাম খুব স্লোগান উঠছে, আজাদি আজাদি আজাদি, মানে কিসের আজাদি এখন, কোথা থেকে মানে এটা তো একটা ফার্সি শব্দ, উর্দু শব্দ, ফার্সি মূলের উর্দু শব্দ, এই শব্দে আজাদি আজাদি কার কাছ থেকে কি আজাদি? আমি বলি একটা কথা, মাঠ গরম করার চেষ্টা করা একটা, আর সেই গরমকে, সেই উত্তাপকে চারদিকে ছড়িয়ে দেওয়া আরেক কথা। আমাদের এখানে গত বছরের জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের শুরুটা কেমন ছিল, পরে কিভাবে চারদিকে ছড়িয়ে গেল, এই ছড়িয়ে যাওয়ার কিছু কারণ ছিল। যে যাই বলুন, অনেকে বলে যে ষড়যন্ত্র ছিল, অনেকে বলে বিদেশি মদত ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কোনো কিছুই ছড়াতো না যদি সাধারণ মানুষের মনে শান্তিটা থাকতো। যদি সাধারণ মানুষ হাসিনা সরকারের প্রতি ক্ষুব্ধ না হয়ে উঠত, তাহলে কোনো কিছুই ভাই ছড়াতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবেন, অনেক চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতির ভালোর জন্য চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেই চিন্তা আপনার ভিতরে আছে দেখে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। আপনাকে আমরা একটি অনুরোধ করব, আমরা এই ভিডিওগুলি আপনাদের জন্য কষ্ট করে বানাই। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি একটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। যদি আপনি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলেও আপনার সামনে খুবই কম যাবে। অতএব আপনার উচিত এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জামাত সম্পর্কে আলোচনা সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনারা সেই ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই একটি কমেন্ট করবেন, যাতে করে পরবর্তী একজন এসে আপনার ওই কমেন্টটি পড়তে পারে। তার যদি রাজনৈতিক জ্ঞান কম থেকে থাকে, তাহলে আপনার ওই কমেন্টটি পড়ে সে কিন্তু মূল্যবান জ্ঞান অর্জন করতে পারবেন আপনার জন্য। এবং
আপনার ওই কমেন্টে যদি কোনো প্রকার ভুল ধারণা থেকে থাকে সেটিও বদলাতে পারবেন। সেই ভুলটি সে এসে ধরে দিতে পারবে। সেক্ষেত্রে দেখা যায় আপনিও আপনার ভুলটি শুধরে নিতে পারবেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি কোনো প্রকার ভুল করেন না, তাহলে এটি আরেকটি ভুল। মানুষ বলতেই ভুল হতেই পারে, এটি স্বাভাবিক। যাই হোক, বেশি কথা বলবো না, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।